নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, মোদী সাহেব জুটি ভারতীয় রাজনীতিতে এক দশক ধরে এমনভাবে দাপিয়ে বেড়াচ্ছে যেন প্রতিটা চাল আগে থেকেই ছকে বাঁধা। কিন্তু অন্যদিকে রাহুল গান্ধী, যিনি 1000 কিলোমিটার পথ হেঁটেছেন, রোদে পুড়েছেন, প্রতিটি রাজ্য ঘুরেছেন, তার হাতে কি সেই ছক আঁকার মানুষটা আছে, নাকি কংগ্রেস আজও একটা এমন যুদ্ধ লড়ছে যেখানে সৈনিক আছে কিন্তু সেনাপতির পাশে কোনো চাণক্য নেই? আজকের বিশ্লেষণে আমরা খুঁড়ে বের করব কংগ্রেসের সবচেয়ে গভীর, সবচেয়ে অস্বস্তিকর দুর্বলতাটাই। তো বন্ধুরা, সবার প্রথমে একটা সহজ প্রশ্ন দিয়েই শুরু করি ভিডিওটা। মোদীকে হারানো কি আদৌ সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে সেই কাজটা করতে পারে একমাত্র কে? উত্তরটা কিন্তু রাহুল গান্ধী নিজেই বহুবার দিয়েছেন। তিনি জোর গলায় বলেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে হারাতে পারবে একমাত্র কংগ্রেস। এই দাবিটা কিন্তু বন্ধুরা একেবারেই অমূলক নয়। আজও ভারতের এমন কোনো প্রান্ত নেই যেখানে কংগ্রেসের সাংগঠনিক উপস্থিতি নেই। 7-8টা রাজ্যে কংগ্রেস হয় সরাসরি ক্ষমতায়, নয়তো জোট সঙ্গী হিসেবে সরকারের অংশ। জাতীয় স্তরে বিজেপির বিকল্প হিসেবে যে দলটার নাম সবার আগে ওপরে উঠে আসে সেটা কংগ্রেসই। আঞ্চলিক দলগুলো কারোর একার পক্ষে সারা দেশ জুড়ে বিজেপির বিকল্প হয়ে ওঠা প্রায় অসম্ভব, কারণ তাদের প্রভাব একটা বা দুটো রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে আসল সমস্যাটা। মোদী একা লড়েন না, মোদীর পেছনে আছে একটা সম্পূর্ণ সিস্টেম, একটা নিখুঁত মেশিন যার রিমোট কন্ট্রোল থাকে অমিত শাহের হাতে। নির্বাচনের ময়দানে মুখ হয়তো নরেন্দ্র মোদীর হয়, কিন্তু সেই লড়াইয়ের চিত্রনাট্যটা লেখা হয় অমিত শাহেরই টেবিলে। বুথ ম্যানেজমেন্ট থেকে টিকিট বন্টন, জোট গঠন থেকে প্রার্থী বাছাই, প্রতিটা স্তরে অমিত শাহের নিখুঁত হিসেব কাজ করে। অমিত শাহের মেশিন আসলে ঠিক কিভাবে কাজ করে সেটা আমাদের কিন্তু প্রথমে জানা দরকার। বিজেপির নির্বাচনী ব্যবস্থাটা মূলত 3টি স্তরে বিভক্ত। প্রথম স্তরে থাকে জাতীয় নেতৃত্ব, যারা বড় বড় ন্যারেটিভ ঠিক করে। দ্বিতীয় স্তরে থাকে রাজ্য সংগঠন, যারা সেই ন্যারেটিভকে স্থানীয় ভাষায় অনুবাদ করে। আর তৃতীয় স্তরে থাকে বুথ কমিটি, প্রতিটা বুথে অন্তত 10 থেকে 15 জন কর্মী, যারা ভোটার তালিকা মুখস্থ রাখেন, প্রতিটা পরিবারের রাজনৈতিক ঝোঁক জানেন, আর ভোটের দিন মানুষকে বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন। এই 3 স্তরের সমন্বয় রক্ষা করার কাজটা করেন অমিত শাহ একাই। তিনি শুধু কৌশল ঠিক করেন না, প্রতিটা রাজ্যের, প্রতিটা জেলার সংগঠনের নারী নক্ষত্র জানেন। এই ধরনের একটা মেশিন তৈরি করতে লাগে ধৈর্য আর এমন একজন মানুষ যিনি ক্ষমতার লোভ ছাড়া শুধু সংগঠন গড়ার কাজেই নিজেকে নিয়োজিত রাখতে পারেন। অমিত শাহ নিজে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কিন্তু নেই। তিনি সন্তুষ্ট থাকেন দ্বিতীয় ব্যক্তি হিসেবে সংগঠন চালানোর দায়িত্বটাই নিয়ে। এখন প্রশ্ন হলো, মোদীজির কাছে যদি অমিত শাহ থাকেন, তাহলে রাহুল গান্ধীর অমিত শাহকে মল্লিকার্জুন খাড়গে, নাকি কেসি বেণুগোপাল, নাকি জয়রাম রমেশ, জাদুঘর অশোক গেহলট, ভূপেশ বাঘেল কিংবা প্রিয়াঙ্কা গান্ধী, কে এই চাণক্য রাহুল গান্ধীর? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একবার ইতিহাসের পাতাটা অবশ্যই দেখা দরকার। স্বাধীন ভারতের রাজনীতিতে প্রতিটা বড় বড় নেতার পেছনেই কেউ না কেউ কৌশলী হিসেবে কাজ করেছেন। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটা ভারতীয় রাজনীতির একটা বড় সুপরিকল্পিত প্যাটার্ন। বন্ধুরা, জওহরলাল নেহেরুর কথাইটাই ধরুন। নেহেরু ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, দূরদর্শী রাষ্ট্রনায়ক। কিন্তু বন্ধুরা, দলকে মাটিতে দাঁড় করানো, সংগঠনকে চাঙ্গা রাখা, দেশীয় রাজ্যগুলোকে একত্রীভূত করা, এই কঠিন কাজটা করতেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেহেরু যদি ভিশন হন, প্যাটেল ছিলেন সেই ভিশনকে বাস্তব রূপ দেওয়ার একমাত্র হাতিয়ার। এরপরে আসি অটল বিহারী বাজপেয়ীর সময়। বাজপেয়ী ছিলেন কবি হৃদয়ের রাজনীতিবিদ, যার বক্তৃতা মানুষের মন একেবারে জয় করত। কিন্তু তার পেছনে যে সাংগঠনিক মস্তিষ্ক কাজ করত সেটা ছিল লালকৃষ্ণ আদবানি। রথযাত্রা থেকে শুরু করে দলের বিস্তার, আদবানি ছিলেন সেই নীরব স্থপতি যিনি বিজেপিকে একটা প্রান্তিক দল থেকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে এসেছিলেন। আর সোনিয়া গান্ধীর কথা যদি বলে থাকি, তাহলে 2004 আর 2009 দুটো নির্বাচনী যে কৌশল বিজেপিকে ধরাশায়ী করেছিল, তার পেছনে ছিলেন আহমেদ প্যাটেল। প্যাটেল ছিলেন এমন একজন মানুষ যিনি পর্দার আড়ালে থেকে জোটের সমীকরণ সাজাতেন, বিক্ষুব্ধ নেতাদেরকে শান্ত করতেন, আর সংকটের মুহূর্তে দলকে পথ দেখাতেন। এই ইতিহাস আমাদের একটা জিনিস স্পষ্ট করে দেয়, রাজনীতিতে একা কেউ দীর্ঘমেয়াদী সাফল্য পায় না। প্রতিটা সফল নেতৃত্বের পেছনে একটি জুটি থাকে, একজন ভিশনারি, আরেকজন এক্সিকিউশনার। তাহলে প্রশ্নটা বন্ধুরা আবারও ফিরে আসে, আজকের রাহুল গান্ধীর কাছে এই ধরনের কেউ আছেন কি? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আরেকটা কথা স্বীকার করে নেওয়া জরুরি, সেটা হলো রাহুল গান্ধীর ব্যক্তিগত পরিশ্রম নিয়ে কোনো প্রশ্ন তোলার কিন্তু জায়গা নেই। গত কয়েক বছরে বিরোধী শিবিরের আর কোনো নেতা এতটা মাঠে নামেননি। 2023 সালের ভারত জোড়ো যাত্রার কথাটাই ধরুন। কেরল থেকে কাশ্মীর প্রায় 3500 কিলোমিটার পথ হেঁটে পার করেছিলেন রাহুল গান্ধী। রোদ বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তিনি একটা নতুন ভাবমূর্তি তৈরির কিন্তু চেষ্টা করেছেন। এই যাত্রাকে অনেক রাজনৈতিক বিশ্লেষক 2024 সালের নির্বাচনের একটা বড় টার্নিং পয়েন্ট হিসেবে কিন্তু চিহ্নিত করেন।
এরপর ভারত জোড়ো ন্যায় যাত্রার মাধ্যমে তিনি মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত আরেকটা লম্বা যাত্রা করেছেন। এই পরিশ্রমের ফলটাও কিন্তু কিছুটা হলেও মিলেছে। 2019 সালে যে কংগ্রেস মাত্র 52টা আসনে সীমাবদ্ধ ছিল, 2024 সালে তারা সেই সংখ্যাটা প্রায় দ্বিগুণ করে 100-র কাছাকাছি নিয়ে গেছে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন আসে, যদি রাহুল গান্ধীর পেছনে অমিত শাহের মতো কোনো দক্ষ কৌশলী থাকতেন তাহলে এই সংখ্যাটা হয়তো আরো 50 বেশি হতে পারত। কংগ্রেস হয়তো 150 পার করে যেত, আর তাহলে মোদির আসন সংখ্যা 240 থেকে নেমে যেতে পারত অনেকটাই কম, যা সরকার গঠনের অঙ্কটাই হয়তো বদলে দিতে পারত। তাহলে কোথায় গলদ থেকে গেল? এই প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে রাজ্যভিত্তিক ফলাফলের মধ্যে। ছত্তিশগড়ে 11টা আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র একটা আসন, মধ্যপ্রদেশে 29টা আসনের একটাও কংগ্রেসের ঝুলিতে কিন্তু ঢোকেনি। কমলানাথের মতো প্রবীণ নেতা থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ কোন্দল আর দুর্বল বুথ ম্যানেজমেন্ট এর জন্য দায়ী। উত্তরাখণ্ডে সরাসরি লড়াইয়ে 5টা আসনের একটাতেও জয় আসেনি। হিমাচল প্রদেশে যেখানে কংগ্রেসের নিজস্ব সরকার আছে সেখানেও শূন্য, এটা সবচেয়ে বিস্ময়কর। কারণ রাজ্য সরকার থাকা সত্ত্বেও লোকসভায় একটাও আসন না পাওয়া মানে সরকারের সঙ্গে সংগঠনের সমন্বয়ের গুরুতর একটা সমস্যা রয়েছে। দিল্লিতে 7টা আসনের একটাতেও জয় নেই, আর গুজরাটে 26টা আসনের মধ্যে মাত্র একটা। মোদির নিজের রাজ্যে কংগ্রেসের এই করুণ দশা নতুন কিছু নয়। এই 6টা রাজ্য মিলিয়ে মোট 82টা আসনের মধ্যে কংগ্রেসের ভাগ্যে এসেছে মাত্র 2টো। ভারতের মোট লোকসভা আসনের প্রায় 15% এই 6টা রাজ্যে, অথচ সেখানে কংগ্রেসের প্রাপ্তি প্রায় শূন্যের কোঠায়। এই পরিসংখ্যান একটা জিনিস স্পষ্ট করে দেয়, সমস্যা শুধু ন্যারেটিভের নয়, সমস্যাটা হলো মাটির স্তরের সংগঠনের। যেখানে স্থানীয় নেতৃত্ব দুর্বল, বুথ ম্যানেজমেন্ট নেই, সেখানে যতই বড় যাত্রা হোক ফলাফল কিন্তু বদলায় না। আর ঠিক এর উল্টো ছবিটা দেখুন, হরিয়ানায় 10টা আসনের মধ্যে 5টা কংগ্রেস জিতেছে, ভূপেন্দ্র সিং হুডার নেতৃত্বে একটা মজবুত স্থানীয় সংগঠন কাজ করেছে। রাজস্থানে অশোক গেহলট এবং সচিন পাইলটের অভ্যন্তরীণ কুন্দল সত্ত্বেও মজবুত স্থানীয় নেতৃত্বের জোরে 8টা আসন এসেছে। মহারাষ্ট্রে বিজেপি যেখানে মাত্র 9টা আসনে আটকে গেছে, সেখানে কংগ্রেস একাই 13টা আসন জিতে নিয়েছে। আর তেলেঙ্গানায় 17টা আসনের মধ্যে 8টা এসেছে কংগ্রেসের ঝুলিতে, যেখানে ডিকে শিবকুমারের মতো নেতাদের সাংগঠনিক দক্ষতা প্রভাব যথেষ্ট স্পষ্ট। এই তুলনা থেকে একটা জিনিস কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়, যেখানে স্থানীয় নেতৃত্ব শক্তিশালী, সংগঠন সক্রিয়, সেখানে কংগ্রেস জিততে পারে, এমনকি বিজেপির বিরুদ্ধেও। কিন্তু যেখানে কেন্দ্র থেকে দিল্লির নেতারা শুধু ভাষণ দিয়ে যান, মাটির সংযোগ তৈরি করেন না, সেখানে ফলাফল শূন্যের ঘরেই থেকে যায়। বন্ধুরা, কংগ্রেসের অনেক বড় বড় নেতাই এই ব্যর্থতার জন্য একটা সহজ যুক্তি দেন। মোদী সরকার মিডিয়া, তদন্তকারী সংস্থা আর নির্বাচনী যন্ত্রপাতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম রেখেছে, তাই লড়াইটা সমান শর্তে হয় না। এই যুক্তিটা কিছুটা সত্য হয়তো থাকতে পারে, কিন্তু পুরো ব্যাখ্যাটা এটা নয়। কারণ যদি এটাই একমাত্র কারণ হতো, তাহলে হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র বা তেলেঙ্গানাতে কংগ্রেসও ব্যর্থ হতো। কারণ সেই একই মিডিয়া, একই তদন্তকারী সংস্থা তো সেখানেও সক্রিয়, কিন্তু সেখানে তো তারা ভালো ফল করেছে। তার মানে সমস্যাটা শুধু বাহ্যিক পরিস্থিতির নয়, সমস্যাটা নিজেদের ঘরেও রয়েছে। আর এই জায়গায় একটা ঐতিহাসিক তুলনা কিন্তু অবশ্যই টানা যেতে পারে। নরেন্দ্র মোদী নিঃসন্দেহে শক্তিশালী, কিন্তু তিনি ইন্দিরা গান্ধীর মতো ততটা সর্বময় ক্ষমতাধর নন। একসময় বলা হতো ইন্দিরাই ইন্ডিয়া, অথচ 1977 সালে জরুরি অবস্থার পরে সেই ইন্দিরা গান্ধীকেই দেশের মানুষ প্রায় ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল। কিভাবে সম্ভব হয়েছিল? কারণ বিরোধী নেতারা সেই সময় রাস্তায় নেমেছিলেন, একজোট হয়েছিলেন, জনতা পার্টির ছাতার নিচে বিরোধী শক্তি একত্রিত হয়েছিল, আর তাদের নির্বাচনী কৌশল ইন্দিরা গান্ধীর চেয়ে অনেক বেশি কার্যকর ছিল। অর্থাৎ ইতিহাস বলছে, যত বড় ক্ষমতাধর নেতা হন না কেন, সঠিক রণকৌশল এবং মাটির সংযোগ থাকলে তাকে হারানো একেবারেই অসম্ভব নয়। তাহলে প্রশ্নটা আবারও ফিরে আসে, রাহুল গান্ধীর কাছে কি এমন কোনো কৌশলই নেই? কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের নাম এখানে সবার আগে আসে। টিকিট বন্টন থেকে শুরু করে সাংগঠনিক কৌশল, প্রায় সবকিছুই আজ তার হাতের মধ্যে কেন্দ্রীভূত। অনেকে তো বলেন তিনি দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের চেয়েও বেশি ক্ষমতাশালী। কিন্তু বন্ধুরা, এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে, কেরালা থেকে উঠে আসা একজন নেতা উত্তর ভারত, পূর্ব ভারত বা পশ্চিম ভারতের জটিল রাজনৈতিক সমীকরণ কতটা গভীরভাবে বোঝেন? দক্ষিণ ভারত আর উত্তর ভারতের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে একটা বিরাট ফারাক আছে। বিহারে যেমন যাদব মুসলিম সমীকরণ, উত্তরপ্রদেশে দলিত ওবিসি বিভাজন, মধ্যপ্রদেশে আদিবাসী রাজনীতি, এই প্রতিটা রাজ্যের নিজস্ব জটিলতা একজন কেরালার নেতার পক্ষে গভীরভাবে বোঝা কঠিন হতে পারে, যদিও তিনি যতই মেধাবী আর পরিশ্রমী হন না কেন। তবে কংগ্রেসের কাছে প্রতিভার একেবারে কিন্তু অভাব নেই। অশোক গেহলটকে রাজস্থানের রাজনীতিতে অনেকে জাদুকর বলে ডাকেন, আর সেই জাদু বারবার প্রমাণিতও হয়েছে। আরেকটা নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, ডিকে শিবকুমার, যাকে কংগ্রেসের অনেক নেতাই দক্ষিণ ভারতের চাণক্য বলে সম্বোধন করেন। কর্ণাটকে বিজেপির শক্ত ঘাঁটি ভেঙে ফেলা,
বিধানসভায় বিরাট জয় এনে দেওয়া, এমনকি রাজ্যসভা নির্বাচনে বিজেপির বিধায়কদের দিয়ে ক্রস ভোটিং করানো, এই ধরনের অসম্ভব মনে হওয়া কাজগুলো শিবকুমার কিন্তু করে দেখিয়েছেন, যা মোদী শাহের আমলে কল্পনাও করা কঠিন। 2017 সালেও গুজরাটের রাজ্যসভা নির্বাচনে আহমেদ প্যাটেলের আসন বাঁচাতে 40-এর বেশি বিধায়ককে একটা রিসর্টে নিয়ে গিয়ে সুরক্ষিত রেখেছিলেন এই শিবকুমার। শেষ পর্যন্ত প্যাটেল সেই কঠিন লড়াইয়ে কিন্তু জয়ীও হন। এমন একজন মানুষ যিনি উত্তর ভারতের জটিল রাজনীতিও অবাক করার মতো নিখুঁতভাবে বুঝতে পারেন, বিহারের মাটির খবরও অনেক সময় স্থানীয় নেতাদের চেয়ে বেশি রাখেন, এমন একজনকে কি কংগ্রেস জাতীয় স্তরে যথাযথভাবে ব্যবহার করছে, এই প্রশ্নটাই থেকে যায়। কর্ণাটকের মুখ্যমন্ত্রীত্বের রাজনীতির রাজ্য পর্যায়ে ক্ষমতার সমীকরণ, এসব কারণে শিবকুমারকে জাতীয় স্তরে পুরোপুরি নিয়ে আসাটা কংগ্রেসের জন্য এখনো একটা জটিল সিদ্ধান্ত। সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা ছিলেন আহমেদ প্যাটেল, যিনি পর্দার আড়ালে থেকে সমস্ত গুটি সাজাতেন এবং 2004 ও 2009 সালে দলকে জয়ও এনে দিয়েছিলেন। তিনি কখনো সংবাদ মাধ্যমের সামনে আসতেন না, কোনো রকমের বড় বড় বক্তৃতাও দিতেন না। তার কাজ ছিল নীরব, ফোনের মাধ্যমে ব্যক্তিগত সাক্ষাতের মাধ্যমে জোটের নেতাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং সেই সম্পর্ককে ধরে রাখা। 2020 সালে তার মারা যাওয়ার পর থেকে কংগ্রেস আজও সেই স্তরের রাজনৈতিক মস্তিষ্কের শূন্যতা অনুভব করছে। এমন একজন মানুষের অভাব, যিনি একই সঙ্গে কৌশলী, কূটনৈতিক এবং সংগঠক, এই তিনটে ভূমিকাকে একসঙ্গে পালন করতে পারেন। ইন্ডিয়া জোটের ভেতরে যে সমন্বয়হীনতা মাঝে মধ্যেই চলে আসে, উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে টানপোড়েন বা দিল্লি ও পাঞ্জাবে আম আদমি পার্টির সঙ্গে জটিলতা, এইসব সামলানোর জন্য একজন আহমেদ প্যাটেলের মতো নীরব কূটনীতিকের প্রয়োজন আজও কংগ্রেস অনুভব করে। কংগ্রেসের দুর্বলতা একমাত্রিক নয় বন্ধুরা, তাহলে কি কোনো চাণক্য ধাঁচের তীক্ষ্ণ রাজনৈতিক কৌশলীর অভাবই কংগ্রেসের সবচেয়ে দুর্বল দিক? এর উত্তর হ্যাঁ দেওয়া সহজ হলেও বাস্তবটা অনেকটাই জটিল। কংগ্রেসের দুর্বলতা একটা নয়, অনেক। প্রথমত, রাজ্যগুলোতে কমতে থাকা জনভিত্তি। একটা সময় কংগ্রেসের নিজস্ব ভোট ব্যাংক, উচ্চবর্ণ, দলিত, মুসলিম আর কিছু আদিবাসী সম্প্রদায়ের জোট সারা দেশ জুড়ে কাজ করত, কিন্তু বিগত 3 দশকে এই জোট একেবারে ভেঙে গেছে। দ্বিতীয়ত, ইন্ডিয়া জোটের ভেতরে যথেষ্ট সমন্বয়ের অভাব। প্রতিটা শরিক দলের নিজস্ব স্বার্থ আছে। পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে সম্পর্ক জটিল, কারণ দুটো দলই একই ভোট ব্যাংকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। তৃতীয়ত, দলের দ্বিতীয় সারির নেতৃত্বের অনুপস্থিতি। গান্ধী পরিবারের বাইরে জাতীয় স্তরে সমান জনপ্রিয়তা রাখার মতো নেতার সংখ্যা খুবই সীমিত, যেখানে বিজেপির যোগী আদিত্যনাথ, নীতিন গাডকারি, রাজনাথ সিং এর মতো একটা শক্তিশালী দ্বিতীয় সারি রয়েছে। চতুর্থত, বিকল্প বয়ান তৈরিতে একটু হলেও খামতি। বিজেপি যেভাবে জাতীয়তাবাদ, উন্নয়ন আর সাংস্কৃতিক পরিচয়ের একটা সমন্বিত ন্যারেটিভ তৈরি করছে, কংগ্রেস সেই মাপের একটা বিকল্প ন্যারেটিভ এখনো তৈরি করতে পারেনি। তবে একজন দক্ষ কৌশলী থাকলে এই বাকি দুর্বলতাগুলো অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। কারণ একজন ভালো কৌশলী শুধু নির্বাচনী অঙ্ক করেন না, তিনি সংগঠনের ফাঁক ফোকরও চিহ্নিত করেন, নতুন নেতৃত্ব তৈরির পথ দেখান, জোটের ভেতরকার টানপোড়েনটাকে সামলায় রাখেন। আজকের দিনে রাহুল গান্ধীর প্রধান কৌশলী হলেন কেসি বেণুগোপাল। দলের নির্বাচনী এবং সাংগঠনিক সমস্ত চাবিকাঠি উনার হাতেই। কিন্তু বেণুগোপাল অনুগত বা পরিশ্রমী হতে পারেন, তাকে তো অমিত শাহের বিকল্প বা চাণক্য বলা যায় না। অমিত শাহ শুধু একজন সাংগঠনিক ব্যবস্থাপক নন, তিনি একজন রাজনৈতিক কৌশলী, যিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারেন, প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করতে পারেন। বেণুগোপাল একজন দক্ষ প্রশাসক হতে পারেন, কিন্তু কৌশলগত দূরদৃষ্টির দিক থেকে তাকে অমিত শাহের সমতুল্য বলা যথেষ্টই কঠিন। বোধহয় রাহুল গান্ধী নিজেও এই দুর্বলতাটা এখন টের পাচ্ছে, আর সেই কারণেই তিনি এখন একটি নতুন পথ তৈরি করছেন। ইন্ডিয়া জোটের সাম্প্রতিক বৈঠকে রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় বলেছেন, পুরনো কথা ভুলে এখন আমাদের প্রতিরোধের রাজনীতি করতে হবে, রাস্তায় নামতে হবে, কারণ নিরপেক্ষ নির্বাচন পাওয়ার সুযোগ আজ সীমিত। তাই প্রতিটা বিষয়ে, তার নিট পরীক্ষা হোক বা অন্য ইস্যু, রাস্তায় নেমে প্রতিরোধ করে তুলতে হবে। এই কৌশলগত পরিবর্তন আকর্ষণীয়, কারণ এটা ইঙ্গিত দেয় রাহুল গান্ধী পুরনো ছকের বাইরে গিয়ে ভারতকে শুরু করছেন। এই কৌশলগত পরিবর্তন আকর্ষণীয় কারণ এটা ইঙ্গিত দেয় রাহুল গান্ধী পুরনো ছকের বাইরে গিয়ে ভাবতে শুরু করেছেন। কিন্তু আসল প্রশ্নটা এখনো অমীমাংসিত থেকে যায়, শুধু আন্দোলনের রাজনীতি দিয়ে কি নির্বাচনী মেশিনের ঘাটতি পূরণ করা সম্ভব? রাস্তায় নামা আর ভোট বাক্সে সেই আন্দোলনের ফসল তোলা, এই দুয়ের মধ্যে একটা বিরাট ফারাক আছে। ভারত জোড়ো যাত্রার অভিজ্ঞতা সেটাই প্রমাণ করে। রাস্তায় নেমে জনসংযোগ তৈরি করা গেছে, কিন্তু সেই সংযোগকে ভোট রূপে রূপান্তরিত করার জন্য যে সাংগঠনিক পরিকাঠামো দরকার, তার স্পষ্ট অভাব দেখা গেছে। আন্দোলন বনাম সংগঠন দুটোই দরকার। আন্দোলনের রাজনীতি আর সাংগঠনিক শক্তি একে অপরের বিকল্প নয়, বরঞ্চ পরিপূরক।
1977 সালের জরুরি অবস্থা বিরোধী আন্দোলন সফল হয়েছিল, কারণ বন্ধুরা সেই আন্দোলনের পেছনে একটা সুসংগঠিত রাজনৈতিক জোট ছিল, যারা সেই আন্দোলনের আবেগকে ভোটে রূপান্তরিত করতে একেবারে পেরেছিল। ভারত জোড়ো যাত্রা একটা আবেগ তৈরি করেছে, কিন্তু আবেগকে যদি বুথ পর্যায়ে সংগঠনের সঙ্গে যুক্ত না করা যায়, তাহলে সেই আবেগ শুধু একটা সাময়িক তরঙ্গ হয়ে কিন্তু থেকে যায়। এখন বন্ধুরা সবচেয়ে বড় এবং সবচেয়ে শেষ প্রশ্নটি হলো, রাহুল গান্ধী প্রতিরোধের একটা নতুন পথ তো তৈরি করলেন, যা মোদির জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু এই পথের পাশাপাশি কি তিনি কংগ্রেসের নির্বাচনী পুরো সিস্টেমটাকেও আমূল বদলে ফেলবেন? আর সেই নতুন ব্যবস্থার লাগামও কি বেণুগোপালের হাতেই থাকবে, নাকি রাহুল গান্ধী কোনো নতুন চাণক্যের সন্ধান করছে, এমন কেউ যিনি আহমেদ প্যাটেলের মতো জোট সম্পর্ককে সামলাতে জানেন, শিবকুমারের মতো রাজ্যে রাজ্যে সমীকরণ পড়তে পারেন, আর অমিত শাহের মতো বুস্তর পর্যন্ত মেশিনারি চালাতে পারেন? এই প্রশ্নের উত্তরের উপরেই নির্ভর করছে কংগ্রেসের আগামী দিনের ভাগ্য। আগামী কয়েক বছরে ভারতের অনেক রাজ্যে কিন্তু নির্বাচন রয়েছে। এই রাজ্যগুলোর ফলাফল ঠিক করে দেবে 2029 সালের আগে বিরোধী শিবিরের অবস্থান কেমন হবে, কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে শুধু ভালো উদ্দেশ্য বা কঠোর পরিশ্রম দিয়ে ক্ষমতার লড়াই কিন্তু জেতা যায় না। নেহেরুর পাশে প্যাটেল ছিলেন, বাজপেয়ীর সাথে আদবানি, সোনিয়ার পাশে আহমেদ প্যাটেল। প্রতিটা সফল রাজনৈতিক নেতৃত্বের পেছনে এই জুটির প্যাটার্নটা বারবার দেখা গেছে। এখন দেখার বিষয়ে রাহুল গান্ধী তার নিজের সেই চাণক্যকে খুঁজে পান কিনা, নাকি ইতিহাসের পাতায় তিনি এমন একজন নেতাই হয়ে থেকে যাবেন যার সদিচ্ছা ছিল, পরিশ্রম ছিল, কিন্তু সঠিক কৌশলীর অভাবে বারবার হাতছাড়া হয়ে গেছে বড় বড় সুযোগ। বন্ধুরা, এটাই ছিল আজকের বিস্তারিত বিশ্লেষণ। ভেতরে চলা কথাগুলো সামনে আনা অত্যন্ত জরুরি, কারণ দুর্বলতাগুলো চিহ্নিত না করলে শক্তিশালী হওয়া সম্ভব নয়। রাহুল গান্ধীর ব্যক্তিগত সততা, পরিশ্রম আর প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ হবার কোনো কারণ নেই, কিন্তু রাজনীতি শুধু ভালো উদ্দেশ্য নিয়ে কিন্তু একেবারেই এগোয় না। রাজনীতি চলে সংগঠন দিয়ে, কৌশল দিয়ে, আর সঠিক মানুষকে সঠিক জায়গায় বসানোর দক্ষতা দিয়ে। মোদী শাহ জুটি এই খেলাটা নিখুঁতভাবে খেলছে গত এক দশক ধরে। রাহুল গান্ধী যদি সত্যি 2029 সালে একটা প্রকৃত চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চান, তাহলে তাকে শুধু রাস্তায় নামলেই চলবে না, তাকে এমন একটা সংগঠন গড়ে তুলতে হবে যার নেতৃত্বে এমন একজন কৌশলী থাকবেন যিনি প্রকৃত অর্থে অমিত শাহের যোগ্য প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন। আপনার কি মনে হয়, রাহুল গান্ধীর কি সত্যি এমন একজন নতুন চাণক্য দরকার, নাকি কংগ্রেসের সমস্যা এর চেয়েও গভীরে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।